মনির ভাই সাবধান, কে যে মেরে আনারের মেষ পাশে দাঁড়াইয়া বলবে আমি এই এতিমের সাথে আছি। এই যে জঙ্গিবাদের যে খেলা, অরিজিনাল জঙ্গিবাদকে জঙ্গিবাদের ট্যাবলেট বিক্রির নামে অরিজিনাল জঙ্গিবাদ প্রশ্রয় পেয়েছে। বিরোধী দলকে জঙ্গিবাদের নামে বিরোধী দলের রাজনীতিকে দমন করা হয়েছে। আওয়ামী লীগ যে একটি আত্মঘাতী খুনির দলে পরিণত হয়েছে। শুধু বেনজির, এই আজিজ, তার মতিউর, এরা আজকে ঘটনাক্রমে এদের নাম আসছে। মোশাররফ ঠাকুর, আমরা আরেকটি বিষয়ে আলোচনা করতে চাই। আজ আপনি জানেন যে গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার 8 বছর পূর্ণ হলো। তখন 2 জন পুলিশ কর্মকর্তা সহ 22 জন বিদেশি নাগরিক নিহত হয়েছিলেন। সেই সময়ের যে আজ 8 বছর হলো, 8 বছরের দীর্ঘ সময়, আজ আপনার দলের মহাসচিব অভিযোগ করেছেন যে জঙ্গিবাদের নামে সরকার বিরোধীদের দমন করছে। এটা আসলে কেন বললেন তিনি? ধন্যবাদ জাহিদ ভাই। আমি আপনার প্রসঙ্গটাতে আসছি। আমরা যে প্রসঙ্গটাতে ছিলাম ওই জায়গাটাতে একটু নির্দেশ করে যাই যে আমরা ওই জায়গাটাতে কনক্লুশনে পৌঁছানো গেল না। আপনি দেখবেন যে ওই জায়গাটাতে আসার আগে পদ্মা সেতুর যে কাজ হলো বিশাল যজ্ঞ, এই পদ্মা সেতু সংশ্লিষ্ট কাজের সাথে সকল চাইনিজ ঠিকাদারের লোকাল এজেন্ট একজন, ওয়ান সিঙ্গেল লোকাল এজেন্ট। এই লোকাল এজেন্টটা কে? শুধু পদ্মা সেতু না, আরো এই লোকাল এজেন্টটা সকল চাইনিজ ঠিকাদারদের একজন লোকাল এজেন্ট আছে। সেই লোকাল এজেন্টটা হচ্ছে একজন দাড়িওয়ালার ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন। বড় ভারী চশমা পরতেন, মনে হইতে একেবারে মৌলানা মওদুদি না একেবারে গোলাম আজমের ছোট ভাই এইরকম আওয়ামী লীগের সময়। তার ছেলে, সেই লোকের ছেলে লোকাল এজেন্ট। এই ক্যাবিনেট সেক্রেটারি এবং এই ক্যাবিনেট সেক্রেটারির ছেলের সম্পত্তির হিসাব নেন। আমি দাবি করছি মনির, আপনি বলবেন, আপনি এটা কিন্তু উত্তর দিবেন, আপনি উত্তর করবেন এটা। আমি বলছি শুধু বেনজির, এই আজিজ, তার মতিউর, এরা আজকে ঘটনাক্রমে এদের নাম আসছে। জামিল, আরও কি এই যে ফয়সাল মাহমুদ, এইগুলারে ফয়সালকে আজকে নাকি বদলি করছে কোথায়? বগুড়ায়। হ্যাঁ, বগুড়ায় বদলি করছে। তো বদলি কি কোনো শাস্তি? বদলি কোনো শাস্তি না। আমি বলছি যে যত দুর্নীতিবাজ আছে বিভাগওয়ারি, এদেরকে প্রত্যেককে সম্পত্তি হিসাব নিতে বলেন। প্রতি বছর সম্পত্তি হিসাব দেওয়ার কথা এই আমলারা, প্রতি বছর এই আমলারা কোনো সম্পত্তি হিসাব দেয় না। এবং আমি আপনাকে বলি আজকে কোনো ঘটনাক্রমে সরকারটা পরিবর্তন হোক, দেখবেন কত নিরীহ আওয়ামী লীগের যে এই দুর্নীতিবাজ আমলারা ধরে বলবে যে স্যার ধরছি, এইটা একটা আওয়ামী লীগ পাইছি স্যার, এবং সে এইভাবে সেভ করবে নিজেকে। আমি আপনাকে বলছি এই জন্য একটা ভয়াবহ ঘটনা। আপনি হলি আর্টিজান বললেন, হলি আর্টিজানের থেকেও একটা ভয়াবহ আজকে একটা চিত্র গতকালকে রাত্রে আমার সামনে আসছে। ভয়াবহ চিত্রটা হলো যে মাত্র জুন মাসে 4 জন আওয়ামী লীগের নেতাকর্মী আভ্যন্তরীণ কুন্দলে মারা গেছে। এর মধ্যে একজন হচ্ছেন বাগা উপজেলা আওয়ামী লীগের আশরাফুল ইসলাম বাবুল সেক্রেটারি। সেইখানে একজন মন্ত্রীকে কুশপুত্তলিকে দাহ করা হয়েছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী। আর উনি আবার বলছেন যে খায়রুজ্জামান লিটনকে তার নামে মামলা করবেন। কথাটা শুনবেন। এই ঘটনার প্রেক্ষিতে গতকালকে দেখলাম একটা আইন ও সালিশ কেন্দ্রের একটা দিচ্ছেন, কী বলে, তার একটা পরিসংখ্যান দিয়েছে 2018 সাল থেকে মে 2024 পর্যন্ত সময়ের মধ্যে আওয়ামী লীগের আভ্যন্তরীণ কুন্দলে মারা গেছে 202 জন। আইন ও সালিশ কেন্দ্রের গতকাল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল আইন ও সালিশ কেন্দ্রের এটা। তো আইন ও সালিশ কেন্দ্রের এই যে জায়গাটা 202 জন নেতাকর্মী আভ্যন্তরীণ কুন্দলে মারা গেলেন। মনির ভাই সাবধান, কে যে মেরে আনারের মেষ পাশে দাঁড়াইয়া বলবে আমি এই এতিমের সাথে আছি। কে যে আওয়ামী লীগকে, আপনি কি শুধু মনে করেন যে 1973-74 সালে আওয়ামী লীগের 8 জন এমপি মারা গেছে এরা সব জাসদ মারছে? সব জাসদ মারে নাই। যারা এমপি হইতে চায় এরপরে এরা অনেককে মেরেছে। যে জানে যে ও নিশ্চিত এমপি হবে আগামীবার, ওকে ফালা দাও, আমি এমপি হব। আওয়ামী লীগে কিন্তু এই খেলাটা শুরু হয়েছে।
এই এই যে তথ্যটা, এই তথ্যটা আপনি যে বললেন বিশাল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই বটবৃক্ষ, তাকে বলবেন যে আপনি এত সফল হলে আওয়ামী লীগের 202 জন মারা গেল কিভাবে 6 বছরে? অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টি তো বিএনপির মধ্যেও আছে মোশাররফ ঠাকুর, কি আমি বলবেন বলছি সেক্ষেত্রে? আভ্যন্তরীণ আপনার দ্বন্দ্ব মনে হয় তো নিশ্চয়ই আমি মনে আপনাকে আছে বলছি, চট্টগ্রামে জামাল উদ্দিনের কথা। অবশ্যই মনে আছে জামালউদ্দিনের কথা, সুলতান আহমেদ চৌধুরীর কথা, সবার কথা মনে আছে। আমি বলছি এই সময়টাতে যে আপনি যে আপনার গত এই 5 মাসে মারা গেছে 33 জন নেতাকর্মী রাজনৈতিক অবশ্যই কর্মী। দুঃখজনক। তার মধ্যে 28 জন, একজন আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের, আর 5 জন নেতাকর্মী বিএনপির যারা পুলিশের হাতে মারা গেছে। তো এই যে ঘটনাটা, আমি আপনাকে বিএনপির 5 জন পুলিশ মারছে, এটা যুগে যুগে মারে, এটা আওয়ামী লীগের মারা তো হালাল। আমি এখন আর এটা নিয়ে আলোচনা না করে আমি বলছি আওয়ামী লীগ যে একটি আত্মঘাতী খুনির দলে পরিণত হয়েছে, এর যে মাছের মায়ে পরিণত হয়েছে, নিজের সন্তানকে নিজেরা মেরে ফেলতেছে, এই যে আত্মঘাতী পরিস্থিতিটা সারা বাংলাদেশে, যেটা 73-74 সালে আওয়ামী লীগের মধ্যে আত্মঘাতী রাজনীতি মাথা ছাড়া দিয়ে উঠেছিল, আজকে আওয়ামী লীগের মধ্যে কিন্তু এই আত্মঘাতী রাজনীতিটা মাথা ছাড়া দিয়ে উঠেছে। এবং এই সময়ে জিজ্ঞেস করবেন যে মাননীয় সফল স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার সময়ে এই 6 বছরে 5.5 বছরে 5.5 বছরে এই কিভাবে 202 জন আওয়ামী লীগের নেতাকর্মী মারা গেল, এটা একটা। আর হোলি আর্টিজানে যারা মারা গিয়েছেন আমাদের দেশের, না আমি বলছি বিএনপি মহাসচিবের যে অভিযোগ সেটি তো আসলে একটি গুরুতর অভিযোগ, যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনের নামে বিরোধীদের আমি আপনাকে দমন বলি করা, নির্যাতন আওয়ামী করা। লীগ এই বাংলাদেশে আওয়ামী লীগ যখনই কোনো ক্রাইসিস দেখেছে তখনই একটি এই যে জঙ্গিবাদের ট্যাবলেট বিক্রির জন্য এই ট্যাবলেট বিক্রি করে। আমি 2015 সালের অক্টোবর থেকে 2016 সালের জানুয়ারি পর্যন্ত আমি জেলখানায় ছিলাম। আমি দেখেছি, আমি ডিবিতে আমি রিমান্ডেও ছিলাম। আমি দেখেছি যে ডিবিতে 15 দিন, 20 দিন, 25 দিন যে কোনো ইয়াং ছেলেকে ধরে এনে রেখে দিছে, তার নামে কোনো এন্ট্রি নেই, রেখে দিয়ে তারপরে আবার যাতে এদের ছবি টবি উঠাইয়া জঙ্গি বইলা জেলখানায় পাঠাচ্ছে। আবার জেলখানায় দাড়ি সহ জেলখানায় দাড়ি কামানো শেষ, আবার 15 দিন পরে দেখতেছি জামিনে বেরিয়ে যাচ্ছে। এই যে জঙ্গিবাদের যে খেলা, অরিজিনাল জঙ্গিবাদকে, এই জঙ্গিবাদের খেলা, জঙ্গিবাদের ট্যাবলেট বিক্রির নামে অরিজিনাল জঙ্গিবাদ প্রশ্রয় পেয়েছে এবং বিরোধী দলকে জঙ্গিবাদের নামে বিরোধী দলের রাজনীতিকে দমন করা হয়েছে। আমি আপনাকে বলি কথাটা সত্যি, দমন করা সহজ হয়েছে এবং জঙ্গিবাদের ট্যাবলেটটা বিক্রি করে বাংলাদেশের ভাবমূর্তি এই সরকার পৃথিবীর কাছে নষ্ট করেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। মোশাররফ আহমেদ ঠাকুর, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, এই যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে মনিরুজ্জামান মনির যে একটি দৃঢ়তা, আপনার কি মনে হয় যে সরকারের সব পর্যায়ে এই দৃঢ়তা প্রকাশ পেলে আমাদের হয়তো আলোচনাও করা লাগতো না, কিন্তু সেটি হচ্ছে না? শোনেন, সমস্যা হলো কি, মনিরের এখনো তো রক্তটা গরম আছে, ছাত্র নেতৃত্বের এখনো তেজটা এখনো রয়ে গেছে বডিতে। আর এইবার যদি নমিনেশনটা পাইয়ে যেত এই ভগবান শাহজাহানুমরের জায়গায়, তাইলে এত তেজ থাকতো না। এখন সমস্যা হলো ভগবান শাহজাহানুমরের জায়গায় অবশ্য একটা, আমার মনে হয় যে উপনির্বাচনে মনিরকে আমরা এমপি দেখবো ইনশাল্লাহ। এখন শুনেন, আমি আপনাকে বলি, জায়গাটাতে আমরা আসি, আমাদের বলা হয়েছে যে 7,95,000 কোটি টাকার বাজেট, ফাইন। আমাদের 72 সালের 11ই জানুয়ারি শেখ মুজিবুর রহমান যখন দেশের রাষ্ট্রপতি শাসিত সরকারকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার রূপান্তর করলেন, এই মুখবন্ধু উনি একটা কথা বলেছিলেন যে আমরা যুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য, গণতন্ত্র মানে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি, কোটেশন এটা। ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসির একটা কথা আছে, নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। এই যে পার্লামেন্ট, ভানুমতির খেলের যে ডামি পার্লামেন্ট, এই ডামি পার্লামেন্ট, আমি তুমি ডামি, মানে আপনার ওয়াইফকে বললেন যে এই 3টা হলুদ শাড়ি দিলাম, এর মধ্য থেকে তুমি একটা বাছাই করো।
এটা যেমন তার জন্য বাছাই হলো না, ঠিক তেমনি আওয়ামী লীগের আমি, তুমি এবং দামি এর মধ্যে নির্বাচনটা হলো না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই ধরনের একটা রিপ্রেজেন্টেশনহীন পার্লামেন্টে, জি, এই রিপ্রেজেন্টেশনহীন পার্লামেন্টে যে নির্বাচন বলে কোনোভাবেই গণ্য করা যায় না, ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসিতে এটা নির্বাচন বলে গণ্য হতে পারে না, এইরকম একটা পার্লামেন্টের এই বাজেট পেশ করার এবং পাশ করার কোনো ক্ষমতা নাই। এটা একটি রিপ্রেজেন্টেশনহীন পার্লামেন্ট, 1 নাম্বার 2 হচ্ছে আমি আপনাকে বলি যে এই পার্লামেন্টটাতে যে কথা হয়েছিল যে অবৈধ আয়, অবৈধ আয় আর অপ্রদর্শিত আয় এক জিনিস নয়, কালো টাকা আর অপ্রদর্শিত আয় এক না। আজকে ইয়াতে কোনো কারণে যদি আপনার অপ্রদর্শিত আয় থাকতেই পারে, যেমন জমি যেটা বলছেন ওনারা, আমি এটার সাথে একমত যে একটা জমি বিক্রি হয় 50 লক্ষ টাকায়, কিন্তু এটার দলিল মূল্য হচ্ছে 12 লক্ষ টাকা, ওইখানকার মৌজা মূল্য তাই। এর বেশি আপনি চাইবেন বিক্রি করতে, ক্রেতা কিনবে না, ভাই আমার টাকা, আমার হোয়াইট মানি নাই। তো সে এই যে টাকাটার কি হবে, এই টাকাটা তো মূল স্রোতে আনতে হবে, আনবেন, কিন্তু বেনজির মতিউরের টাকা যেন এসে না ঢুকে, এইখানে ফয়সাল মাহমুদের টাকা যেন এসে না ঢুকে। এই জন্য আপনাকে ক্লিন বলা দরকার ছিল যে কালো টাকা নয়, বৈধ এবং অপ্রদর্শিত আয়, বৈধ অপ্রদর্শিত আয়। কোনো কারণে এইটা ভুলে বা কোনো কারণে আইনগত ফাঁকফোকরে আপনি ট্যাক্স দিতে পারেন নাই, সঠিক লাইনে এই টাকাটা আইসা মেইন স্ট্রিমে ঢুকবে, এই জন্য ট্যাক্স দিয়ে, এবং সেই ট্যাক্সটা হবে একবার সঠিক যে বৈধ ট্যাক্স, যে আমি বৈধ আয় করলে যত ট্যাক্স দেই 25%, এটার সাথে আরো বরঞ্চ আমি দেরিতে দিচ্ছি। ঠাকুর, আপনি যেটি বলছেন এটি তো 5% জরিমানা দিয়ে টাকাটা দেওয়া যেত। বলছেন সেটি তো সব সময়ই আছে। কেউ যদি ভুল করে দিতে না পারে পরবর্তী বছর সে 4 বছরের মধ্যে দেওয়া যায়, জরিমানা সহ দিতে পারবে। এখন আমি আপনাকে বলছি যে এই কারণে আইনের প্রয়োজন হয় না, এই কারণে আপনি 15% যে ট্যাক্স দিয়ে যে টাকাটা দিয়েছেন, এতে এই যত কালো টাকার মালিকরা আছে এরা উৎসাহিত হবে, ওই টাকাকেই মূল আয়ে আনতে চাচ্ছে, যে এখন যে বিধানটি হয়েছে উৎসাহিত হবে, এই ফয়সাল মাহমুদ উৎসাহিত হবে, মতিউর রহমান উৎসাহিত হবে, বেনজির উৎসাহিত হবে, সবাই উৎসাহিত হবে। এবং প্রধানমন্ত্রী আরেকটা খুব কথা বলেছেন, যেটা আপত্তিকর, যে বলেছেন আগে 2009 সালে 22,000 কোটি টাকা এটা নাকি কম ছিল, এখন অর্থনীতির আকার বড় হয়েছে, 1,56,000 কোটি টাকা, এটা বেশি না। এতে যারা ঋণ খেলাপি এরা উৎসাহিত হবে। প্রকৃত ঋণ খেলাপির পরিমাণ হচ্ছে 5.5 লক্ষ কোটি টাকা। তার জন্য আমি বলছি যে এই পার্লামেন্টের প্রধানমন্ত্রী হিসাবে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আবারও বলি, আপনি ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করবেন না, ঋণ খেলাপিদেরকে সাহস যোগাবেন না। আপনি স্ট্যান্ডটা পরিষ্কার রাখুন এবং অবৈধ টাকার মালিকদের আপনি প্রতিনিধি হবেন না, বারবার বলছি, এবং এই সংসদকে কালো টাকার মালিকদের সংসদে পরিণত করবেন না। মহাশয় ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময়